আজ ৩ দিন থেকে কারেন্ট নেই। দেশে মনে হচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। বাইরের দিক অন্ধকার, একটানা বৃষ্টি, তার মধ্যে গ্যাসের সমস্যা, খাবার-দাবারের সমস্যা সবকিছু মিলিয়ে মানে খুব খারাপ একটা পর্যায়ে দিন কাটতেছে। তার মধ্যে একটার পর একটা সকাল থেকে মানে ৩টা সুখবর আজকে পেয়েছি। তো সেই সুখবরের কারণে দেখুন আমাদের বাড়িতে মিষ্টি খাওয়া চলতেছে। তো ১ প্যাকেট মিষ্টি আসছে। এখানে আমরা এখন সবাই মিলে মিষ্টি খাচ্ছি। তো সুখবরটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। এদিকে দেখুন সবাই মিষ্টি খেতে ব্যস্ত। একদিকে অসুস্থতা, একদিকে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, গৃহবন্দী জীবনযাপন। সেই সাথে ঘর অন্ধকার, মোমবাতি জ্বালিয়ে মানে দিনকাল যাচ্ছে। তো তার মধ্যে এত মন খারাপের মধ্যে সকাল থেকে মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। এত খুশি কি বলবো যেটা বলে বোঝাতে পারবো না। তো খুশির কিছু ধরন দেখতেই পাচ্ছেন। এদিকে আরিয়ানের বাবার কাছেও মিষ্টি নিয়ে এলাম। কারণ সবাইকেই তো মিষ্টি মুখ করাতে হবে। মিষ্টি মুখ না করালেই কি হয়, একটা না দুইটা না ৩টা সুখবর একসাথে আমাদের জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছির অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সর্দি জ্বর, মানে চোখগুলো ফুলা ফুলা। তো এখন মানে ওয়েদার চেঞ্জ হয়েছে হঠাৎ করে, বৃষ্টি শুরু হয়েছে গত ৩ দিন ৪ দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। জানি না আমি অন্য কোন অঞ্চলের কি অবস্থা, বাংলাদেশ ওগুলোতেও এরকম বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না। তবে আমাদের এইদিকে আজকে ৩ দিন পেরিয়ে মনে হয় ৪ দিন ওরকম হবে, একটানা বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি। তার আগেও বৃষ্টি হয়েছে, তবে রাতের বেলা বৃষ্টি হতো, দিনের বেলা দেখা যেত রোদ ছিল। এই যে আমি আমসত্ত্ব দিয়েছিলাম, আমের বিভিন্ন ধরনের আচার করছি, আপনারা দেখছেন। ততদিন অবধি রোদ ছিল। তারপর থেকে যেই একটানা বৃষ্টি শুরু হয়েছে, শুধু বৃষ্টি না, ঝড় তুফান, মানে তুফানে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে। মানে এত মারাত্মক লেভেলের তুফান আর কোনো বছর আমি বৃষ্টির শুরুতেই দেখি নাই। হয়তো মানে বর্ষার সিজন এলে ঝড় তুফান মাটি ধস হতো, কিন্তু এইবার মানে প্রথম দিকেই আর কি যে পরিমাণ আহ ধ্বংসলীলা শুরু হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন পর্যন্ত আমাদের তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখছেন এখন পর্যন্ত। তো গত ২-৩ দিন থেকে প্রায় গৃহবন্দী সময় কাটাচ্ছি। কারেন্ট নেই, মানে দেশে মনে হচ্ছে যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বাজারে যাওয়া যাচ্ছে না, একটানা বৃষ্টি, তার মধ্যে কারেন্ট নেই আজকে ৩ দিন। মানে এই প্রথমবার আমি যেটা দেখলাম, বছরের শুরুতেই একটানা ৩ দিন কারেন্ট নেই। এর আগেও ছিল, গত বছর একবার ওরকম ২-৩ দিন কারেন্ট ছিল না। তবে এইবার বৃষ্টির মানে বর্ষার প্রথম দিকেই কারেন্ট নেই। আজকে ৩ দিন পর আজকে আর কি বিকালের দিকে কারেন্ট আসছে। বর্তমানে আমি বাল্ব জ্বলতেছে দেখতেই পাচ্ছেন, তো আপনাদের সামনে কথা বলতে পারতেছি। একটা ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করব, মোবাইলে চার্জ নেই, যেহেতু এখন ডিজিটাল যুগ, সবকিছুই দেখা যায় কারেন্টের উপর নির্ভরশীল। ওয়াইফাই নেটওয়ার্ক থেকে শুরু করে সবকিছুই কারেন্টের উপর নির্ভরশীল। তো আমরা তো আর সম্পূর্ণ কারেন্টের উপর নির্ভরশীল, কারণ আমাদের এখানে উম, খাওয়ার পানি থেকে শুরু করে গোসলের পানি, রান্না বান্নার পানি সবকিছুই কারেন্টের উপর নির্ভরশীল। তো কারেন্ট নেই, কি অবস্থা বুঝতেই পারতেছেন। তার মধ্যে আবার বাইরের দিকটা সব সময় অন্ধকার। শুধু যে বৃষ্টি, আগে বৃষ্টি হতো মানে এই বৃষ্টি এই দেখা যেত যে না বাইরের দিকটা একটু পরিষ্কার হচ্ছে, বাট এইবার মানে এই যে গত ৩ দিন আজকে অবধি, তো মানে বাইরের দিকটা কখন দিন কখন সকাল কখন বিকাল বোঝা যায় না, সব সময় ঠিক রাতের মতন অন্ধকার হয়ে বসে থাকে। এইরকম আর কি একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। আর কারেন্ট ছিল না গত ২ দিন রাতে। মানে আমাদের ঘরে ইনভার্টার আছে, কারেন্ট এলে তো কারেন্টে চলে, কারেন্ট চলে গেলে ইনভার্টার দিয়ে লাইট ফ্যান সবকিছুই চলতো। তো তেমন একটা সমস্যা হয় না। আমাদের ঘরের ইনভার্টারটা অনেক বড় সাইজের, যেটা আরিয়ান ছোট থাকা অবস্থায় আমরা কিনছিলাম। আমরা তো ভাড়া ঘরে থাকতাম তখন,
আহ ওই ঘরে খুব বেশি গরম ছিল, গরমের কারণে আরিয়ান খুব কান্নাকাটি করতো। তখন আমার বাবা অসুস্থ ছিলেন না, বাবা বাবার কাছে তখন ক্ষমতাও ছিল, টাকা পয়সাও ছিল। তখন বাবা আমাদেরকে ইনভার্টারটা কিনে দিয়েছিলেন ওনার নাতির জন্য। তো ওই ইনভার্টারটা কিন্তু এখনো আছে, ব্যাটারির সাইজটা অনেক বড়। তো কারেন্ট না এলেও দেখা যায় 2-3 দিন যদি কারেন্ট থাকে না, তারপরেও লাইট জ্বলবে, ফ্যানও চালানো যাবে 2 দিন পর্যন্ত, এরকম আর কি। তো গতদিন রাতে যখন মানে বজ্রপাত হচ্ছিল, তখন তো দেখা যায় অনেক কিছু ঘরের ফ্যান ট্যান চালু থাকলে বা ফ্রিজ, টিভি, তারপরে ইনভার্টার, ওগুলো খুব নষ্ট হয়ে যায়, কিন্তু পুড়ে যায় বজ্রপাতের কারণে। তো ওই কারণে শিফা ঘুম থেকে উঠে আমাদের ইনভার্টারের সুইচটা আর কি, শিফা আর রাহেলা যে রুমে থাকে ওই রুমে আর কি। শিফা ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমের চুটে মানে ইনভার্টার অফ করছে, সেই সাথে ইনভার্টারের যে মেইন সুইচটা সেটা অফ করে দিছে। তারপর দিন কারেন্ট আসছিল একটু একটু, প্রথম যেদিন বৃষ্টি হয়েছিল ওই দিনের কথা বলতেছি আমি। তো তারপরে যখন মেইন সুইচটা অফ করে দিছে, তারপরে আর পরদিন কারেন্ট আসছে, কিন্তু কোনো চার্জ হয় নাই। আর আমিও খেয়াল করি নাই যে এটার মেইন সুইচ অফ আছে। তো যদি ওই দিন মানে মেইন সুইচটা অফ না থাকতো, তাহলে এখন পর্যন্ত হয়তো আমরা লাইট জ্বালাতে পারতাম। গত 2 রাতের কথা কি বলবো, দোকান থেকে মোমবাতি কিনে আনিয়েছি, একটার পর একটা মোমবাতি জ্বালানো হচ্ছে। আর কোনো মতে আর কি মাগরিবের টাইমের পর, দিনের বেলা রান্না বান্না করে রাখা হয়েছে, আর মাগরিবের টাইমের পর অল্প অল্প খেয়ে মানে ঘুমিয়ে পড়ছি। ঘুমাবো যে মোবাইলে যে পরিমাণ আসক্ত, শোয়ার পরে একটু মোবাইল ঘাটাঘাটি করা হয়, কিন্তু মোবাইলে চার্জ নেই। মানে এত খারাপ একটা অনুভূতি, যেটা বলে বুঝাতে পারবো না। কি অবস্থায় গত 2-3 দিন কাটছে, মনে হচ্ছে যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কারেন্ট নেই, বাইরের দিকে বের হওয়া যাচ্ছে না, বৃষ্টি, অন্ধকার, এরকম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেঘের পরে অবশ্যই সূর্য উঠে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি একটু ভালো ছিল। আজকে সেরকম কোনো বৃষ্টি ছিল না বিকালের দিকে, বিশেষ করে বিকালের দিকে কারেন্টও আসছে, যার জন্য আপনাদের সামনে আসতে পারছি। তো বৃষ্টির মধ্যে আবার আজকে এত খারাপ সিচুয়েশনের মধ্যেও আজকে একটার পর একটা সুখবর, মানে সকাল থেকে আসতেই চলছে আসতেই চলছে। তো আমি ভাবলাম যে একটু যেহেতু ভিডিও গতদিনও দেই নাই, আর আজকে দিনেও তেমন কোনো শুট করতে পারি নাই, তো কিছু টুকটাক শুট করা আছে, তো ওগুলো আর এডিট করতে যাই নাই। ভাবলাম আপনাদের সাথে গল্প করি, সুখবর গুলো শেয়ার করি, আপনাদের খবরাখবরও নেওয়া হয়ে যাবে, আমার খবরাখবরও আপনারা পেয়ে যাবেন। তো যার জন্য সোজা ক্যামেরা অন করে চলে আসলাম আপনাদের সামনে। জানি না, হয়তো হঠাৎ করে কারেন্টও চলে যেতে পারে। কারেন্ট চলে গেলে আবার দেখা যাবে যে আর ভিডিও দেওয়া হচ্ছে না, ঘোর অন্ধকার হয়ে যাবে। তো সব খারাপের মধ্যে আরেকটা খারাপ যেটা হচ্ছে, দেশে যে ওই যে যখন থেকে ইরানের সাথে ওই যে সমস্যাগুলো চলতেছে, তখন থেকে সরকারের কি হচ্ছে না হচ্ছে জানি না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, তা আমাদের দুর্গতির শেষ নাই। প্রথমত পেট্রোল পাম্পে দেখা গেল যে তেল নেই, তেল শেষ হয়ে গেছে, তেলের আকাল পড়ে গেছে। তো যাই হোক, এখন ওই দিকটা মোটামুটি ম্যানেজ হচ্ছে, তেলের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু গ্যাসের যে সমস্যা, সেটা মানে বলে বোঝাতে পারবো না। যেখানে একটা গ্যাসের সিলিন্ডার 1000 টাকা 950 টাকা দিয়ে কিনে আনা হতো, এখন সিলিন্ডারের দাম 2000, 2200, 2300 টাকায় পাওয়া যাচ্ছে না। মানে গ্যাসের যে পরিমাণ আকাল, আমরা তো সম্পূর্ণ রান্না বান্না গ্যাসের উপরে, আমাদের ঘরে ডিপেন্ড করে গ্যাসের উপরে। তো আমাদের 2টা সিলিন্ডার আছে, 2টা সিলিন্ডার সব ভর্তি করি, মানে একটা ইউজ করি আর একটা সিলিন্ডার ভরা থাকে। তো যখন এটা শেষ হয়ে যায়, ওটা খুলে এক্সট্রা যেটা থাকে আর কি ভরা, ওটা রান্না করি। আপনারা অনেকে বলেন যে আপু তুমি একটু পান খান, সরি আমি কথার মধ্যে দিয়ে বলতেছি। তো আমি আসলে এত পান খাই না, তবে খাই। আমাদের এদিকে মানে পানের প্রচলনটা এত বেশি, যে কোনো একটা বাচ্চাও দেখা যাবে কিছুদিন পরে পান খাওয়া শুরু করে দিচ্ছে। যদিও বাচ্চা টাচ্চা খায় না, আমাদের ঘরে যারা আছে আমি তাদেরকে সতর্ক করে রাখি। মানে একটা এক্সাম্পল দিলাম আর কি, পানের প্রচলনটা খুব বেশি। আর আমার তো গলার সমস্যার কারণে পান খুব খেতাম আগে, তবে এখন অতটাও খাই না। কোনো কিছু খাওয়ার পরে আমার গ্যাসের সমস্যা হয়, মানে মুখটা কেমন জানি টক হয়ে যায়। মনে করো আমি একটা কলা খেয়েছি, কলা খাওয়ার পরে যত পানি খাই, যত কিছু খাই, কিন্তু আমি যদি সামান্য একটু পান না চাবাই,
পান বা হালকা এক পিস সুপারি যদি না চাবাই তাহলে দেখা যায় এই মুখের ভেতরটা টক, মানে ভেতর থেকে শুধু টক পানি বের হচ্ছে এরকম আর কি। তো একটু আগে আমি চা খেয়েছিলাম, ক্রিমবন খেয়েছিলাম, যার জন্য এখন একটু পান মুখে দিয়ে চলে আসছি। তো পান না, সরি, একটু সুপারি। তবে আমার গলার সমস্যার কথা ভেবে, যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার কথা ভাবেন, তো আমিও কিন্তু আমার গলার কথা ভাবি। আমি পান চাবাই, তবে আমি কোনো রসও ভেতর দিকে দেই না, বা কোনো পানের টুকরো টুকরো সবকিছু একটু সময় মানে মুখে দিয়ে নাড়াচাড়া করে ফেলে দেই। গলার দিকে একটু একটু রসও যায় না। তো যাই হোক, আমি যেহেতু পান চাবাচ্ছি সেজন্যই বললাম। তো এখন হচ্ছে আরেকটা কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম, সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে গ্যাসের। আজকে আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। গত মাসে একটা গ্যাস সিলিন্ডার 1600 টাকা দিয়ে কিনে আনছিলাম। আমাদের ঘরে এখন, আগে আমরা যখন ছিলাম তখন একটা গ্যাস সিলিন্ডারে 1 মাসের উপরে চলে যেত, কিন্তু এখন 1 মাসও যায় না, 20-22 দিনের ভেতর একটা সিলিন্ডার শেষ হয়ে যায়, যেহেতু সব রান্না বান্নাই গ্যাসের উপর নির্ভর করে। তো 1 মাসের উপরে যাওয়া তো দূরের কথা, অনেক সময় 20 দিনের ভেতরই শেষ হয়ে যায়। তো গত কয়েকদিন আগে একটা সিলিন্ডার কিনে আনা হয়েছিল 1600 টাকা দিয়ে। তো এখন আবার দেখা যায় 1.5 মাসের আগে একটা সিলিন্ডার ওরা দিতে চায় না। যদি ব্ল্যাকে নেওয়ার হয়, ব্ল্যাকে নিতে গেলে 2200-2300 টাকায়ও পাওয়া যায় না। এই একটু আগে আরিয়ানের বাবা বাজার থেকে আসলেন, মানে বিকাল থেকে গিয়ে উনি একটা গ্যাস সিলিন্ডারের জন্য বসে আছেন। আমাদের ঘরে আজকে রান্না বান্না আদৌ চাপবে কিনা জানি না, কারণ গ্যাস নেই, দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন সমস্যার অন্ত নেই, একটার পর একটা সমস্যা। একদিকে ওই ইরানের সমস্যার কারণে দেশে যে একটা পলিটিক্স চলতেছে, তো এটার জন্য আর কি অনেক মানুষ, শুধু আমরা না, অনেক মানুষ এরকম গ্যাসের সমস্যায় ভুগতেছেন। গ্যাস নেই, গ্যাস নেই, যেখানে একটা সিলিন্ডারের দামে, আগে যে দাম দিয়ে একটা সিলিন্ডার কিনা হতো, এখন এর থেকে 3 ডাবল দাম দিয়ে একটা সিলিন্ডার কিনতে হচ্ছে, তাও কেনার জন্য গিয়ে পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল নেই। তো যাই হোক, কি আর করার, দেখা যাক। এইমাত্র আসলেন উনি, মানে যেখানে গ্যাস আনতে গিয়েছিলেন, ওরা বলছেন যে একটু পরে আসবে গাড়ি, তারপরে ওরা দিবে। তো 2200 টাকা দিয়ে আর কি একটা সিলিন্ডার কিনতে হচ্ছে। বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো যাই হোক, আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। এখন গ্যাস খুব কম পরিমাণে খরচ করব, এতে করে আমার মানে আমি ভিডিও আপলোড দিতে পারবো আমার নতুন চ্যানেলে, প্লাস আমার ফেসবুক পেজে, সেই সাথে আমার গ্যাসও অনেকটা বাঁচবে। তো আমার 3 দিক দিয়ে সুবিধা। আমি যে নতুন রান্নাঘরটা করেছি, ওখানে এখন মাটির চুলায় একটু রান্না বান্না করব। আর যাই হোক, আজকের সমস্যার কথা না হয় ছেড়েই দিলাম। ইনশাল্লাহ যদি নর্মাল সবকিছু হয়, আগামীকাল থেকে আমার বাড়ির কাজকর্মের ভিডিও আপনারা পাবেন। তো এখন চলে আসি, যেটা আমি টাইটেলে মানে বলেছিলাম যে, আর ভিডিওর প্রথম দিকেও আপনারা দেখছেন যে মিষ্টি খাওয়া চলতেছে। তো কি সুখবরটা আপনাদের সাথে শেয়ার করি। সুখবরটা হচ্ছে, সকাল থেকে, সরি, সর্দির কারণে, আলহামদুলিল্লাহ। তো একদিকে অসুস্থতা, আবার ছেলেরও জ্বর, গতকাল রাতে তো জ্বর আসছে, আমারও জ্বর, সর্দি, নাক একেবারে বসে গেছে। তো যাই হোক, সুখবর গুলো হলো, আজকে আমাদের এখানে হায়ার সেকেন্ডারি ফাইনাল রেজাল্ট আউট হয়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের আসামে তো আজকে ফেসবুকে ঢুকলেই মানে ওই রেজাল্ট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কারণ আমাদের এখানে মানে আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে এই এইচএস এর রেজাল্টটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা সব দিক দিয়ে, এটাতে ভালো রেজাল্টটা কিন্তু সব দিক দিয়ে কাজে আসে, যে কোনো চাকরি বাকরি বা একটা বাচ্চার মানে কেরিয়ারের পেছনে আর কি। এই হায়ার সেকেন্ডারি রেজাল্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বোর্ডের এক্সাম তো অনেক হয়, যেটা এইচএসএলসি মানে মেট্রিক লেভেলের যেটা, তারপরে গ্রাজুয়েশনের, তো রেজাল্ট তো অনেক কিছু হয়, তবে এটার উপরে আর কি একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, এটার মার্কসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আজকে রেজাল্ট আউট হয়েছে। এবার হায়ার সেকেন্ডারি এক্সামে আমার আপনজন বলতে আমার একটা বাইজি, যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, আপনারা ভিডিওতে দেখছেন। তো ওই বাইজি কিন্তু বিয়ের আগে একটা এক্সাম দিছে, যেহেতু 6টা এক্সাম দিয়েছিল। তো বিয়ের পরে ওর নতুন শ্বশুর বাড়ি গিয়ে ওখান থেকে আরো 5টা এক্সাম দিছে।
আর আমার আরেকটা বাইপো, ওই যে আমার আসাম ভিলেজ লাইফস্টাইল ওই চ্যানেলের বাবি, তো ওই বাবির আর কি ছেলে, আমার ভাইয়ের ছেলে, বড় ছেলে। ও পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো ছিল। আগে আমাদের স্কুলে পড়তো, ক্লাস 6 না 7 অব্দি মনে হয় আমাদের স্কুলেই পড়ছে, ইংলিশ মিডিয়ামে। তারপরে ও স্কুল চেঞ্জ করে আর কি, ওর বাড়ির পাশে একটা স্কুলে পড়াশোনা করছে। তো যাই হোক, ও এইবার হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছিল। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের গড়ে জুবাইর। জুবাইর এবার হায়ার সেকেন্ডারি মানে এক্সামে বসেছিল। তো আমাদের রিলেটিভের মধ্যেই 3 জন বসেছিল, আমার একান্ত আপনজন যারা। 3 জনেরই আজকে রেজাল্ট আউট হয়েছে, যেহেতু ওরা 3 জন একই ক্লাসে ছিল, একই সাথে, একই স্কুল না, তবে আলাদা আলাদা স্কুল থেকে ওরা পড়াশোনা করছে। বাট একজন সায়েন্সের স্টুডেন্ট ছিল, আর হচ্ছে আমার বাইজি আর জুবাইর, ওরা তো আর্টসের ছিল। তো আজকে আমি সকালে জানিও না, কারণ এইচএস এর রেজাল্টটা নিয়ে অনেকদিন থেকে ঝামেলা হচ্ছে। আজকে হয়ে যাচ্ছে, দেখা যায় ফেসবুকে যে আগামীকালকে এইচএস এর রেজাল্ট, তো তারপরে দেখা যায় যে নিউজটা ফেক। তো এরকম করে করে যাচ্ছে বেশ কয়েকদিন থেকে। তো আমি আজকে রেজাল্ট হবে এটা জানিও না। সকালে প্রায় মনে হয় 10টার দিকে, যেহেতু বৃষ্টি, তো সবাই সবার মতন শুয়ে বসে কাটাচ্ছে। আর সকালে জুবাইর মানে খাওয়া দাওয়া শেষে আর কি ওর রুমে আসছে। সকাল থেকে ওকে একটু চুপচাপ দেখাচ্ছে। তো রুমে আসছে, তারপরে মনে হয় ও আমাকে মানে ফেস করার সাহস পাচ্ছিল না, কারণ ওর ইংলিশের এক্সামটা একটু খারাপ হয়েছিল, কমন পড়ে নাই বেশি একটা। তো যার জন্য আর কি ও লুকিয়ে লুকিয়ে রেজাল্টটা দেখছে, ওর রুমে বসে দরজা বন্ধ করে। তো আমি কিন্তু জানতাম না। আমি অসুস্থতার কারণে বৃষ্টিপাত ওগুলোতেই আসলে নিজের সমস্যা নিয়ে মাথা একেবারে খারাপ। তো রেজাল্ট টিজাল্ট ফেসবুক ওইসব, মোবাইলও চার্জ নেই, মোবাইল অফ ছিল, যার জন্য আর খবরটাও আমি জানি না। তো ও যখন দেখলো, মানে রেজাল্টটা চেক করছে ফোনে, নেটে চেক করছে, করে যখন দেখছে ওর রেজাল্টটা আউট হয়েছে, ও পাস করেছে সেকেন্ড ডিভিশন। তো তারপরে আর কি ও দৌড়ে বেরিয়েছে, বেরিয়ে আমাকে খবরটা বললো। তো খবর বলার সাথে সাথে এদিকে ভাবি ফোন করছেন, ভাবি ফোন করে আমার ওই যে বাইপোর কথা বললেন। তো যাই হোক, জুবাইরের রেজাল্টটা তো মোটামুটি খারাপ না, ভালোই আছে। ওর পড়াশোনার তুলনায় ওর রেজাল্টটা ভালোই হয়েছে। কারণ আমি তো ভাবছি ও পাসই করবে না। আমি ওকে বলছিলাম যে তুই এর রেজাল্ট দেখা বন্ধ করে দে, কারণ ও এক্সামের টাইমে ও ওর চ্যানেল নিয়ে ব্যস্ত, সেই সাথে তেমন একটা পড়াশোনাও করে নাই। কারণ ওর বাড়িতে তো সমস্যা বুঝতেই পারতেছেন, ওর বাবা অসুস্থ থাকেন, তো নানান টেনশন ইত্যাদি ইত্যাদিতে মানে ওর পড়াশোনায় তেমন একটা আগ্রহ চলে গেছিল। কারণ ও তো পাশ করলেই যেমন, ফেল করলে তেমন ওর পড়াশোনা করতে পারবে না। মানে এটা করব ওটা করব, ডাক্তার হব, এরকম তো ওর কোনো নেই, ইচ্ছা নেই বা স্বপ্ন নেই, যার জন্যই আর কি। তো যাই হোক, যেটা মার্কস পেয়েছে ভালোই পেয়েছে, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে সব থেকে বড় সুখবর যেটা, আমার ভাইপো, ও যে বাবির ভাই, বাবির ভাই না সরি, আমার অসুস্থতায় মুখ একেবারে এলোমেলো হয়ে গেছে, যা মুখ দিয়ে আসতেছে সেটাই বলতেছি। আমার বাবির ছেলে, আসাম ভিলেজ লাইফস্টাইলের যে বাবি, ওই বাবির ছেলে। তো ওর হচ্ছে রেজাল্টটা মোটামুটি ফার্স্ট ডিভিশন, সায়েন্সের থেকে আর কি। ও নিলামবাজার ন্যাশনাল কলেজে ছিল। তো দেখাই ওর রেজাল্টটা, যাই হোক আমি স্ক্রিনে দিয়ে দিব ওর রেজাল্টটা। আর আমার আরেক ভাইজি, ও ফার্স্ট ডিভিশন, একটা স্টার মার্ক লেটার, একটাতে লেটার, একটাতে স্টার মার্কস পেয়েছে, যার বিয়ে হয়েছিল। তোর যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু খুব বকাবকি করেছিলাম আমি, যে এক্সামের মধ্যে ওর বিয়ে কেন, বিয়ের ডেট কেন ফেলছো, কারণ ওর পড়াশোনার অনেকটা ক্ষতি হবে। যার জন্য আমি ভাবছিলাম যে ওর রেজাল্ট খারাপ হবে। যাই হোক, তেমন একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে, ফার্স্ট ডিভিশন, পার্সেন্টেজও অনেক ভালো। আহ মোটামুটি ভালো আছে, 76, সরি 76 মনে হয় পার্সেন্টেজ, ফার্স্ট ডিভিশন। আর আমার ভাইপো আসাম ভিলেজ লাইফস্টাইলের যে বাবি, ওনার ছেলের হচ্ছে 5টা টোটাল, তো মেইন 5টা সাবজেক্ট ছিল। তো 5টা সাবজেক্টেই ও হচ্ছে লেটার মার্কস পেয়েছে, প্লাস পার্সেন্টেজও 85 পার্সেন্টেজ। তো যেটা আসলে এইচএস এ সবাই পায় না, পায় যারা ভালো স্টুডেন্ট তারা তো পায়, বেশি ভালো স্টুডেন্ট যারা। তো আমার ভাইপো যেটা আসলে পড়াশোনায় অনেক ভালো ছিল, নজর না লাগুক, অনেক ভালো, অনেক ট্যালেন্টেড একটা ছেলে।
তো আসলে এরকম ছেলে ও যখন আমাদের স্কুলে পড়তো আমি ওকে পড়াতাম, তো বাড়িতেও আমি ওকে পড়াতাম। ও দেখা যেত মানে একটা পেজ আর কি, মনে করে একটা কবিতা, ওকে বলা হলো যে ওটা মুখস্থ করো, ও হচ্ছে বই বের করতো, বই বের করে এরকম এরকম মানে ২-৩ বার দেখতো, জাস্ট ওর মুখস্থ হয়ে যেত। মানে ওর ব্রেনটা অনেক ভালো ছিল। তো যাই হোক, এত বড় একটা সুখবর। তো অনেকে আবার জিজ্ঞাসাও করতেছেন যে ওর রেজাল্ট কি হলো, তার রেজাল্ট কি হলো। তো ভাবলাম একটা ভিডিওই মেক করে নেই, আপনারা সবার খবর জানবেন। আর আমার বাইজির রেজাল্টও ভালো হয়েছে। একটা বাইজি, একটা বাইপো আর একটা বোনের ছেলে। ২টা ভাইয়ের ছেলে আর একটা হচ্ছে বোনের ছেলে। ছেলে মেয়ে, ২টা ভাইয়ের ছেলে মেয়ে। আমার বড় ভাইয়ের মেয়ে প্লাস সেজ ভাইয়ের ছেলে প্লাস আমার মেজ বোনের ছেলে। তো সবারই রেজাল্ট আউট আজকে একসাথেই হয়েছে। মানে এত খারাপের মধ্যে এটাই ভালো খবর ছিল। তো আমার ভাইপো মানে ওর রেজাল্টের পরই মনে হয় বাজারে গেছে, মিষ্টি দিয়ে আসছে। তো মিষ্টির প্যাকেট এনে আমাদেরকে দিয়ে গেল। আর কাকে কাকে মনে হয় মিষ্টি দেওয়া হবে, ওর দাদা দাদির জন্য মনে হয় মিষ্টি নিয়ে যাবে, আমার মা বাবার জন্য। যাওয়ার পথে আমাদের বাড়িতে উঠলো, মিষ্টি দিয়ে গেল। তো সবকিছুর মধ্যে আজকে আর কি এটুকুই খুশির খবর। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওদের সবার জন্য, যেন ওদের উম ভবিষ্যৎটা মানে ওরা সুন্দর করে তৈরি করতে পারে, এটুকুই। আর কি আর বলবো, অনেকক্ষণ থেকে কথা বলতেছি, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, 20 মিনিট 14 সেকেন্ড। তো আর বেশি লম্বা করব না, ইনশাল্লাহ যদি আগামীকাল ওয়েদার ভালো থাকে, কারেন্ট থাকে, অবশ্যই আমি আমার বাড়ির কাজকর্মের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।